আপনাদের যে সপ্তাহে দিয়েছে IAPR, এটা মনে রাখবেন, এটা 4টা ধারা আছে এখানে। আপনাদের যেখানে সমস্যা হচ্ছে, এখানে 4টা ধারা সেকশন নিতে আছে। এই 4টা আপনাদের প্যানেল কোডের একটা সেকশন। আপনাদের খুবই প্রবলেম হচ্ছে, আমি এটা খুব সহজভাবে করছি। এরপরে যদি আপনাদের এই এই 4টা ট্যাবলেটে যদি না হয়, তাহলে মনে করেন প্যানেল কোডে আপনাদের এই 4টা সেকশন আপনারা বারবার ঘুরপাক খাবেন। তো এটা হলো সর্বশেষ, মানে আপনাদের প্যানেল কোডে যেখানে প্রবলেমটা, প্রথমে আমরা অনেকে বুঝে ফেলছে যে কোন 4টা সমস্যা। হ্যাঁ, এই 4টা হলো IAPR। এই 4টা হলো সূত্র। এই 4টা মনে রাখলে আপনারা পরে পারবেন, পুরো উদাহরণগুলো বোঝাই দেবো একটা সূক্ষ্মভাবে, পার্থক্য ভাবে আজকে যা। আইএনপিআর। IAPR, আইতে হচ্ছে ডিফারেন্ট ইন্টেনশন অথবা ইন্টেনশন, শুধু ইন্টেনশন। আইতে হচ্ছে ইন্টেনশন, আর হচ্ছে এতে হচ্ছে ডিফারেন্ট অ্যাক্ট। একটা হচ্ছে অভিপ্রায়, বিভিন্ন অভিপ্রায়, আর একটা হচ্ছে বিভিন্ন অপরাধ বা বিভিন্ন কাজ, আর একটা হচ্ছে পানিশমেন্ট, ডাবল পানিশমেন্ট। এটা হলো ডাবল টু পানিশমেন্টের ক্ষেত্রে আসে। ডাবল পিতে হচ্ছে পানিশমেন্ট, ডাবল পানিশমেন্ট। আর আর্টতে দিছি রেজাল্ট, সম্ভাব্য পরিণতি বা ফলাফল। অলরেডি আপনার পুরো বুঝে ফেলছে। পেনাল কোডের হচ্ছে 110 থেকে 113 পর্যন্ত, 110, 11, 12, 13। 110, 11, 12, 13, 4টা সেকশন এখানে আছে। তো যাই হোক, আমরা শুরুতে শুরু করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন রাজু ভাই, সর্বশেষ বলেন। মাইনর গুলো, স্লাইড গুলো দেখতে আচ্ছা, পাচ্ছি স্যার। আমরা পুলিশ আইন রিভিশন দেবো। সবাই একটু মনোযোগ। আমার কথা ভুল হলে আপনারা খুব ই করবেন, স্যার যেটা বলতেছে নোট করবেন সাথে সাথেই। আর আমি যাকে যেটা প্রশ্ন করবো আমি গ্যাপ দিব ওখানে, যাকে ধরবো যে এটা এরপরে কোন সেকশনটা কোনটা। আমরা পুলিশ আইন রিভিশন করবো, যেহেতু আজকে রিভিশন সময় অনেকগুলো মাইনর রিভিশন করে মনে হচ্ছে। আপনাদের যে সাজেশন যেগুলো আছে সবগুলো রিভিশন হবে। আপনারা আজকে পুলিশ আইন 1861, 5 5 নং আইন। শুরুতেই আপনারা দেখবো পাঁচ ধারা। পাঁচ ধারায় বলছিল, আমরা পড়ছিলাম মহাপুলিশের ক্ষমতা, IGP স্যারের ক্ষমতা। এরপর পাঁচের পর আমরা দেখবো সাত ধারা। সাত ধারা হচ্ছে অধস্তন কর্মকর্তা নিয়োগ, বরখাস্ত ইত্যাদি। অর্থাৎ এখানে দুই ধরনের, একটা লঘুদণ্ড, গুরুদণ্ড। ওখানে 5 ধরনের দণ্ড আছে দুইটাতে। তারপর হচ্ছে 10 ধারা, পুলিশের কর্মকর্তাদের জন্য অন্য চাকরিতে নিয়োগ নিষিদ্ধ। পুলিশ কর্মকর্তারা নিজ চাকরির ভিতর নিজ কর্মতে অন্য কোনো কর্ম করতে পারবে না। 13 ধারা, এরপরে চলে 13, ব্যক্তিগত খরচে অতিরিক্ত পুলিশ নিয়োগ। 14, রেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে টিকের অতিরিক্ত পুলিশ নিয়োগ। এখানে 13, 14, 15 আমরা জানি অতিরিক্ত পুলিশ হিসেবে। 15, অশান্ত বা বিপজ্জনক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। 13, 14, 15 অতিরিক্ত পুলিশ। 17, 18, 19 মনোযোগ দেন, বিশেষ পুলিশ। বিশেষ পুলিশ কর্মকর্তা নিয়োগ। 17, 18 হচ্ছে বিশেষ পুলিশ কর্মকর্তার ক্ষমতা। 19, বিশেষ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণে যদি অস্বীকার করে তাদের দায়িত্ব অবহেলার ক্ষেত্রে একটা জরিমানা আছে। এটা এমসিকিউ ভালো করে পড়ে ফেলবেন। আর এটা হচ্ছে রিটেনের প্রশ্ন। আর 7 ধারাটা রিটেনের প্রশ্ন। 19, আচ্ছা 20, পুলিশ কর্মকর্তা ক্ষমতা অপ্রয়োগ। আমরা এটা সবসময় জানি যে আহ পুলিশ কর্মকর্তা ক্ষমতা অপ্রয়োগ। 20 ধারা। 22 হচ্ছে পুলিশ সর্বদা কি, আমরা জানি 24 আওয়ার্স নিয়োজিত থাকে, যে কোনো এলাকায় কাজ করতে পারে, আমরা পারি, এটাই বলে। 23 হচ্ছে পুলিশ পুলিশ কর্মকর্তা দায়িত্ব বা পুলিশ আইনে পুলিশের দায়িত্ব কর্তব্য, 23 বলা রয়েছে। 24, ভেরি ইম্পর্টেন্ট, পুলিশ কর্তৃক অভিযোগ গ্রহণ ও তথ্য প্রদান। পুলিশ কর্তৃক আমরা যে অভিযোগগুলো গ্রহণ করবো, তথ্য দেবো, এবং তথ্য কোথায় প্রদান করবো, ম্যাজিস্ট্রেটের নিকট। 25, অদাবিকৃত সম্পত্তি সংরক্ষণ। 25, ম্যাজিস্ট্রেট নির্দেশ পালন। অদাবিকৃত যে সম্পত্তি রয়েছে এগুলো কি করবে, সংরক্ষণ করবে এবং ম্যাজিস্ট্রেট নির্দেশ পালন করবে। 26 আমরা পড়েছি যে সম্পত্তি আটক এবং বিজ্ঞপ্তি জারির ক্ষমতা। সম্পত্তি আটক করবেন এবং এটা বিজ্ঞপ্তি গুলা, অর্থাৎ আদালত থেকে আদেশ গ্রহণ করবেন। 27, আর 27 বলছে দাবিদারহীন সম্পত্তি, যদি আমরা কেউ যদি যে সম্পত্তি আপনার গ্রহণ করলেন, আটক করলেন, যদি আপনি কি না পান, কি পান বা কি বলে এটাকে, আহ যদি মালিক না পাওয়া যায়, তাহলে আপনি কি করবেন, বাজেয়াপ্ত করবেন বাই প্রসেসিং, বাই প্রসিডিউরে। আচ্ছা, 28, ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য। অবসরপ্রাপ্ত যারা পুলিশ রয়েছে তারা যদি কি করেন, সব পুলিশের সনদ যদি ফেরত না হয়, সেটা শাস্তি হবে। 29, ভেরি ইম্পর্টেন্ট, কর্তব্য বলে শাস্তি, রিটেনের প্রশ্ন। 30, জনসভা মিছিল নিয়ন্ত্রণ লাইসেন্স প্রদানের কথা বলা রয়েছে। 30-এর ক, লাইসেন্সের শর্ত ভঙ্গকারী জনসভা মিছিলের নিয়ন্ত্রণ ক্ষমতা। 30-এর 1, 2, 3 রয়েছে এখানে, একটু দেখে নেবেন। এবং 31, আর 30-এর ক যেটা বললাম, একটি পুলিশ দ্বারা জনপদ ও শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাছে 31 ভেরি ইম্পর্টেন্ট। 32, আদেশ অমান্য করলে একটা শাস্তি রয়েছে। এই যে 30 ধারার যে 1, 2, 3 গুলো যদি আমাদের পুলিশ সুপার যেটা জরিমানা করতে পারে। তারপর হচ্ছে 33, দরকার নাই। 34, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রাস্তার নির্দিষ্ট যে আমাদের অপরাধ রয়েছে, বিনা পড়ার যে গ্রেপ্তার কথা বলা রয়েছে, সেই অপরাধ শাস্তি পুলিশের ক্ষমতার কথা বলা রয়েছে। 34, এবং 34-এর কটা হচ্ছে সাব ইন্সপেক্টর সার্জেন্ট মর্যাদায় যে টিকিট বিক্রয় যদি অতিরিক্ত যে নির্ধারিত দাম রয়েছে, সেই নির্ধারিত অতিরিক্ত যদি বিক্রি করে, সেটা এই বিনা পণে গ্রেপ্তার করতে হবে। টিকিট বিক্রয় নিষিদ্ধ। 34-এ ক। তারপরে 42-এর একটা আমাদের একটা ডিফেন্স রয়েছে, আত্মপক্ষ সময়। 42, মামলা দায়ের সময়সীমার কথা বলেছে, এটা এমসিকিউ পড়বেন।
ওয়ারেন্ট অনুযায়ী কাজ করলে প্রতিরক্ষা পাবো আমরা, সেটা পাবো 43। সর্বশেষ 44 হচ্ছে পুলিশ কর্মকর্তাদের সাধারণ ডায়েরি বা জেনারেল ডায়েরি, ভেরি ইম্পর্টেন্ট, লিখিত প্রশ্ন 44। আমাদের পুলিশ আইন শেষ, এখন আমরা চলে যাবো নারী শিশু নির্যাতন, যেটা হচ্ছে দমন সংশোধনী আইন 2025, 11 নং আইনের অধ্যাদেশ থেকে আসছে এটা। আমরা অনেকগুলো সংজ্ঞা পড়েছি, সংজ্ঞাগুলা রিটার্ন পর্যন্ত আদৌ আসে নাই, আপনারা যেখানে ওই যে সংশোধিত হয়েছে আহ যেটা হচ্ছে আপনাদের বলৎকার, যৌন নিপীড়ন, যে বিষয়গুলো সেগুলো একটু রিডিং করে দিবেন। তাহলে আমরা দুই ধারা আমরা দেখবো। চারে হচ্ছে আমরা যেটা দেখেছিলাম নারী শিশু নির্যাতন দমন আইন, চারে হচ্ছে মুসলিম দহনকারী ক্ষয়কারী পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি, সাথে হচ্ছে নারী শিশু অপহরণের শাস্তি, আটে হচ্ছে মুক্তিপণ, নয় হচ্ছে দর্শন, দর্শন জনিত কারণে মৃত্যু। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, 1 2 3 4 5 6, এই পয়েন্ট গুলো ভালো করে পড়ে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট। নয়ের ক, নারীর আত্মহত্যা প্ররোচনা ইত্যাদি শাস্তি আবার করেছিলাম। এরপর আমরা দেখেছিলাম নয়ের খ হচ্ছে বিয়ের প্রলোভন দেখে যদি কোনো কোনো যৌনকর্ম করে সেটা শাস্তি। 10 হচ্ছে যৌনকর্ম, যেটা হচ্ছে আমাদের শিলতান হিসেবে, এটা দণ্ড। 11 পড়েছিলাম কি, আহ আহ, 11 কি পড়েছিলাম, যৌতুক, যৌতুকের কথা বলছি, যৌতুকের জন্য যৌতুক। মৃত্যুদণ্ড ইত্যাদি শাস্তি। 12 পড়েছিলাম ভিক্ষাবৃত্তি ইত্যাদি শিশুকে অঙ্গহানি করা শাস্তি। 13 হচ্ছে দর্শন, দর্শনের ফলশ্রুতিতে কোনো জন্ম লাভ করে শিশু সংক্রান্ত যে বিধানের কথা বলা রয়েছে। আর 14 পড়েছিলাম সংবাদের মাধ্যমে যারা নির্যাতিত নারী থাকবে এবং নারী শিশুদের পরিচয় প্রকাশে প্রকাশে কিছু বাধা নিষেধ রয়েছে। 17 পর একদম চলে গেলাম, 17 হচ্ছে মিথ্যা মামলা, অভিযোগ দায়েরের শাস্তি, কেউ যদি মিথ্যা মামলা করে এই নারী শিশু, অন্যান্য আইনে বলা রয়েছে। 18 অপরাধের তদন্ত, ভেরি ইম্পর্টেন্ট, লিখিত প্রশ্ন। 21 আসামির অনুপস্থিতি বিচার। 22 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণ করবেন, এবং 23 হচ্ছে রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষার কথা বলা রয়েছে, এগুলো সাক্ষ্যমূলক গ্রহণ। 24 হচ্ছে সাক্ষীর উপস্থিতি। 24 ভেরি ইম্পর্টেন্ট, সম্মতি সংক্রান্ত অনুমান, অর্থাৎ সম্মতি কখন প্রয়োজন রয়েছে কখন প্রয়োজন নেই, আর এবং আইনগত যে নারী শিশু সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে। 25 রিটেনের প্রশ্ন, থানা অফিসার ইচ্ছা দায়িত্ব, অর্থাৎ থানা এলাকা থেকে, থানা এলাকা বাইরে থেকে বা তার জুরিডিকশনের হলে কিভাবে বা তিনি অভিযোগ গ্রহণ করবেন, আর যদি না হয় কিভাবে তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। 26 নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এগুলো এমসিকিউ দেখে নেবেন। 26 পর এটাও শিশু সংক্রান্ত দমন ট্রাইব্যুনাল কথা বলা রয়েছে। আর এই 27 ভেরি ইম্পর্টেন্ট, লিখিত 27 3 থেকে প্রশ্ন আছে, এটা এই ট্রাইব্যুনাল এখতিয়ার কি। 30 অপরাধের প্ররোচনা এবং সহায়তা শাস্তির কথা বলা রয়েছে আমরা জানি। 31 হচ্ছে নিরাপত্তামূলক হেফাজত। 32 হচ্ছে অপরাধে অভিযুক্ত অপরাধ স্বীকার মেডিকেল এক্সামিনেশন বা মেডিকেল পরীক্ষা। 32 ভেরি ইম্পর্টেন্ট, যে অভিযুক্ত ব্যক্তি যারা থাকবে বা অপরাধের শিকার, অবশ্যই ডিএনএ পরীক্ষা করতে হবে। সর্বশেষ যে আমরা দেখবো সাক্ষী এবং ইত্যাদি সুরক্ষা ভাতা, এটা হচ্ছে রিটেন, এটা এমসিকিউ থেকে আসবে। 32 খ সাক্ষীর সুরক্ষা ভাতা প্রয়োগ। এলো নারী শিশু নিজ দমন আইন থেকে আমরা রিভিশন করলাম, এখন যাবার অস্ত্র আইন। অস্ত্র আইন 1878, মনোযোগ দিন সবাই, এখন আমরা 4 ধারা, কাল আজকে আপনারা অস্ত্র আইন থেকে পরীক্ষা দিয়েছেন। আমরা এখানে কিছু ইন্টারপ্রিটেশন ক্লোজ পাবো, 4 ধারা কিছু সংজ্ঞা পাবো, যেটা অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক ভান্ডার লাইসেন্স সংক্রান্ত এগুলো অস্ত্রগুলো আমরা পাবো। আবার এক ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নিবেন। এখানে একের খ পিআরবি 88 এবং 1012 আমরা জানি অস্ত্র আইন থেকে অব্যাহতি কারা কারা পাবেন বা কাদের অস্ত্র লাইসেন্স প্রয়োজন নাই। 4 ধারা সংজ্ঞা গেল। এরপর হচ্ছে 5, আমরা জানি অস্ত্র নিয়ে 5 হচ্ছে লাইসেন্স ছাড়া অস্ত্র অস্ত্র রূপান্তর বিক্রয় নিষেধ, 5 ধারায় পাবো। 6 ধারা লাইসেন্স ছাড়া কোনো গোলাবারুদ আমদানি রপ্তানি আপনারা করতে হবে, এটাও জানেন। 8 7 হচ্ছে অস্ত্র অস্ত্র গুদামজাত সরকার করতে গেলে সরকার অনুমতি লাগবে। 10 অস্ত্র পরিবহনে নিষিদ্ধ করার ক্ষমতা রয়েছে। 11 তল্লাশি ফাঁড়ি স্থাপনের ক্ষমতা সরকার করবে। 12 ভেরি ইম্পর্টেন্ট, লিখিত প্রশ্ন, সন্দেহজনক অবস্থায় কোনো অস্ত্র বহনকারী ব্যক্তিকে বিনা বারণ গ্রেপ্তার করতে পারবে। পাবলিক হলে কি করবেন, এবং আপনি যদি গ্রেপ্তার করেন, পরবর্তী করণীয়। 13 14 15, 13 হচ্ছে লাইসেন্স ছাড়া অস্ত্র বহন নিষেধ। 14 হচ্ছে লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র দখল নিষেধ। 15 হচ্ছে নির্দিষ্ট স্থান ছাড়া অস্ত্র রাখা যাবে না। 16 নির্দিষ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের আজকে প্রশ্ন আসছিল, নির্দিষ্ট কোন 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 ক্ষেত্রে অস্ত্র থানায় বা লাইসেন্স কার কাছে জমা রাখবেন, বিক্রেতার কাছে জমা রাখবেন, থানায় বা ডিলার নিকট। 17 ভেরি ইম্পর্টেন্ট, অস্ত্র শস্ত্র চলাচলে কিছু নিষেধ বিধি নিষেধ রয়েছে, কোন কোন স্থানে কোন কোন সময় কোন ডিউরেশনে। 18 লাইসেন্স বাতিল বা স্থগিত করার বিধান কি। 19 ভেরি ইম্পর্টেন্ট, 5 6 10। 13 14 থেকে 13 থেকে 14 বা 17 পর্যন্ত লঙ্ঘনের শাস্তি। 19 19 কিছু নির্দিষ্ট অস্ত্র রয়েছে, সেগুলো অপরাধের বিশেষ শাস্তির কথা বলা রয়েছে। 20 কেউ যদি গোপনে বর্জিত শাস্তি, গোপনে যদি আইন ভঙ্গ করে, সেটা হচ্ছে অস্ত্র গোপন রাখা শাস্তি। 20 বিশেষ ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বর্জিত সাজা দেওয়া যায়, সেটা 20 21 হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, লিখিতের জন্য লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে শাস্তি। 22 হচ্ছে কেউ যদি অবৈধ অস্ত্র আইন অনুমোদন নাই এমন ব্যক্তির কাছ থেকে যদি কিনেন, হস্তান্তর করে তার শাস্তি পাবেন। 23 ভেরি ইম্পর্টেন্ট, লিখিতের প্রশ্ন। 23 বিধিভঙ্গের শাস্তি। 24 অস্ত্র বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে সরকারের।
25 হচ্ছে আপনার ভেরি ইম্পর্টেন্ট লিখিত প্রশ্ন, যে ম্যাজিস্ট্রেট তল্লাশি করার, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি জব্দ করার ক্ষমতা। আপনি যদি অস্ত্র আইনে কোথাও যদি কোনো তল্লাশি করতে চান, মাস্ট বি এই 25 আপনাকে হলো অনুসরণ করতে হবে, এছাড়া উপায় নেই। 26 সরকারের জব্দ আটক করার ক্ষমতা রয়েছে, এটা এমসিকিউ। আর এই অস্ত্র সংক্রান্ত অবশ্যই অপরাধ, এই অস্ত্র সংক্রান্ত কোনো অপরাধ সংঘটিত হয় অবশ্যই আপনি তথ্য প্রদান বাধ্যবাধকতা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবেন এটা 28টা। 30 আপনাদের হচ্ছে তল্লাশির পদ্ধতির কথা রয়েছে, যে নির্দিষ্ট যে অপরাধ রয়েছে তল্লাশির পদ্ধতি রয়েছে, এই কোন ক্ষেত্রে তল্লাশির প্রয়োজন রয়েছে। তো এই 30-এর ক বলছে যে কখন অস্ত্র গোলাবারের বিশেষজ্ঞ মতামত প্রয়োজন নাই। 30-এর ক রিটেনের প্রশ্ন। সর্বশেষ লিখিত প্রশ্ন, সেটা হচ্ছে তদন্ত সময়সীমার হচ্ছে 30-এর খ। এখন চলে যাব আমরা মাদক আইন, মাদক নিয়ন্ত্রণ আইন 2018, যেটা সংশোধন 2025 আমরা দেখবো। আমরা অনেকগুলো সংখ্যা পাবো, প্রায় এখানে 15 থেকে 16টা সংখ্যা রয়েছে, কিছু কিছু সংশোধিত সংখ্যা হয়েছে, আমরা এইগুলো ক্লাসগুলো করেছি। সংখ্যাগুলো আমরা এখানে 5 থেকে 6টা সংখ্যা আমরা একটু বিশেষভাবে গুরুত্ব দিব। তো আমরা সংখ্যা আমরা পরে দেখি, যে 2 ধারা সংখ্যাগুলো একটু দেখে নিবো। তবে এখানে 9 ধারা হচ্ছে, 9 ধারাতে আমরা যাব, যেটা বলছিল অ্যালকোহল ব্যতীত এমসিকিউ, অন্যান্য মাদকের উৎপাদন নিষিদ্ধ অ্যালকোহল ব্যতীত। 10 অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, দুইটাই বিধিনিষেধ, একটা অ্যালকোহল ব্যতীত আর একটা হচ্ছে অ্যালকোহল উৎপাদন। আচ্ছা। স্যার আপনার, আসসালামু আলাইকুম। স্ক্রিনে শুধু স্যার স্লাইড গুলো দেখা যাচ্ছে, স্যার আপনি যেগুলো পড়াচ্ছেন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখানো সমস্যা নেই। আর ই করেন, এই দাগাদাগি করতেছে কে, রিয়েলমি এনার্জো, দাগাদাগি করতেছেন কেন? দাগাদাগি করেন না তাহলে, এখানে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা। 11 বলছি, মাদক যখন মাদকটা বের করে দিবেন, আপনাদের সূচিপত্র আপনার দেওয়া আছে, আপনারা দেখেন, আপনাদের সবাইকে পিডিএফ দিয়েছি সূচিপত্র, ওখান থেকে বের করে সবাই মোবাইল অন করে একটু দেখতে থাকেন, মিলাইতে থাকেন। তো আমরা তারপরে দেখবো হচ্ছে 11 হচ্ছে অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ, ভেরি ইম্পর্টেন্ট, রিটেনের প্রশ্ন এমসিকিউ। এবং 15 হচ্ছে লাইসেন্সের, এগুলো হচ্ছে লাইসেন্সের শর্তভঙ্গ যদি বিরোধ ব্যবস্থা কিভাবে গ্রহণ করবে। 16 লাইসেন্স বাতিল। 17 এই লাইসেন্সের সাময়িক স্থগিতকরণের কথা বলছে। 18 লাইসেন্স যদি এর বিধি নিষেধের কথা রয়েছে, এখানে একটা এমসিকিউ রয়েছে, এগুলো হচ্ছে এমসিকিউ। 11 থেকে 15, 16, 17, 18 হচ্ছে এমসিকিউ। এরপর আমরা দেখবো হচ্ছে 18 যেটা দেখবো, সরি 19, ভেরি ইম্পর্টেন্ট, রিটেনের প্রশ্ন, মাদক দ্রব্যের দোকান অথবা পানশালা সাময়িকভাবে বন্ধ করতে পারবেন কিভাবে, ক্ষমতার কথা বলা রয়েছে। 19 ভেরি ইম্পর্টেন্ট, প্রবেশ, আপনি মাদক দ্রব্য তল্লাশি করার যে ক্ষমতা রয়েছে, প্রবেশ করার ধারা হচ্ছে 20, 21, 22, 23, এই ধারাগুলো আপনার নিবেন। 20 হচ্ছে প্রবেশ, 21 হচ্ছে প্রকাশ্য স্থানে কি করবেন, তল্লাশি করবেন। 22 হচ্ছে তল্লাশি যে করলেন, এই তল্লাশির পদ্ধতিটা কেমন হবে, এটা মোটামুটি আলোচনা করেছে, সব ফৌজদারি কার্যবিধান অনুসারে তল্লাশির কথা বলছে। আর 24 হচ্ছে আমরা জানি দেহ তল্লাশির যে বিধান, ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ পরীক্ষা, আমরা ড্রোপ এক্স রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাম, এগুলো আপনার করতে যদি কোনো সন্দেহ হয়। 25 আপনি যাকে আটক করলেন, এই মাদক সংক্রান্ত কোনো আটক করলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, সবসময় খেয়াল রাখবেন, যদি কোনো প্রশ্ন আসে মাদক সংক্রান্তে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেন, এই 25 ধারাটা লিখবেন। আবার অন্য ওই যে কার্যবিধি 150 আপনি লিখতে পারেন ওখানে, কার্যবিধি 150, পিআরবি 120, পুলিশ আইন 23, সেটার সাথে 100 মাদকের মাদক সংগ্রহ হলে এটা লিখবেন 25। 26 যেটা যে বাজেয়াপ্তযোগ্য বস্তুগুলো কি কি, ভেরি ইম্পর্টেন্ট, বাজেয়াপ্তযোগ্য বস্তু কি কি। 26, 27 বাজেয়াপ্তকরণের পদ্ধতি, কিভাবে বাজেয়াপ্ত করবেন, দুইটা পয়েন্ট আছে, পড়ে নেবেন ভালো করে। আর বাজেয়াপ্তযোগ্য যে 28-এর কথা বলছে এই মাদক আইনে, বাজেয়াপ্ত বা আটককৃত মাদক দ্রব্য ইত্যাদি বিলি বন্দেশের যে একটা বিধান রয়েছে, এটা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে আমরা 30, 29 যে আটককৃত এবং মালামাল, এই আটককৃত এবং মালামাল সম্পর্কে এর বিধানটা কি হবে, এটা একটু দেখবেন, এটা রিটেন প্রশ্ন। 30 দরকার নাই, 31টা পড়বেন। মাদক অপরাধ তদন্তের সময়সীমা, রিটেনের প্রশ্ন। তারপর হচ্ছে আপনার 33, এগুলো রিটেনের প্রশ্ন, 33, 34 এগুলো রিটেনের প্রশ্ন। ব্যাংক হিসাব ইত্যাদি নিরীক্ষা এবং নিষ্ক্রিয়করণ, ফ্রিজ কিভাবে করবেন, সম্পত্তি হস্তান্তর ইত্যাদি মাদক আইনে সম্পত্তি হস্তান্তর নিষেধ করা রয়েছে 34। আর এটা হচ্ছে কন্ট্রোল ডেলিভারি, ভেরি ইম্পর্টেন্ট, 35 গোপন, এটা এবার আসছে, এটা সংশোধিত হয়েছে, কন্ট্রোল ডেলিভারি, গোপন অভিযোগ নিয়ন্ত্রিত নিবিলির কথা বলা হয়েছে। 36টা আমরা জানি, 36 সময় 4, যারা সাব ইন্সপেক্টর 4টা মুখস্থ করে ফেলবেন, আপনাদেরকে 4টা ইতিপূর্বে প্রোভাইড করা হয়েছে। 9, 10-এর বিধান লঙ্ঘন গুলো 4-এর কথা বলা রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, 37 হচ্ছে মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রয়েছে, এগুলো 37 দ্বারা যে অপরাধ হবে। 38 যে গৃহে যদি কেউ যানবাহন করে, কোনো মাদক অপরাধের যদি কোনো ঘর ব্যবহার করে বা যানবাহন ব্যবহার করে, এই ক্ষেত্রে এই দণ্ড হবে আমরা 38-এ। আর বেআইনি ভাবে কেউ তল্লাশি করে, ভেরি ইম্পর্টেন্ট, কেউ যদি বেআইনি ভাবে কোনো হয়রানিমূলক তল্লাশি করে, সেটা হচ্ছে শাস্তি। 40 কেউ যদি অর্থ দেয়, যোগান দেয়, পৃষ্ঠপোষকতা করে, সেটা 40। 41 মাদকদ্রব্য অপরাধে কেউ যদি সহায়তা করে, সহযোগিতার 41।
42 বলা রয়েছে শাস্তির বিধান নাই, ব্যবস্থা করা হয় নাই। যদি এরকম হয়, মাদক দ্রব্য দণ্ডের কথা বলা হয়েছে 42। কোম্পানি কর্তৃক হচ্ছে কেউ যদি কোনো কোম্পানির সাথে কেউ অপরাধ যদি জড়িত হয় অপরাধ সংগঠন করে, সেটা হচ্ছে 43। 47 হচ্ছে রিটেনের প্রশ্ন, যে জামিন সংক্রান্ত বিধান 47। আর এদিকে হচ্ছে মাদকের সাথে যদি 50 বলছে, মাদকের সাথে বিচারাধীন যদি অন্যান্য অপরাধ জড়িত থাকে, ভেরি ইম্পর্টেন্ট ওই এই 50টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ব্যতিক্রম, যে বিচারাধীন মাদক দ্রব্য অপরাধের সাথে অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকে, তাহলে সে কোন আইনে বিচার হবে। আর যদি অভিযুক্ত শিশু যদি হয়, মাদক অপরাধের সাথে শিশু হয়, তাহলে শিশু আইনে যাবে, সেটা হচ্ছে 52 কথা বলছে। আর আইনানুগ অনুমান মাদকদ্রব্য অপরাধের সাথে যদি আইনানুগ প্রিজাম্পশন হয় মাদকদ্রব্য অপরাধ সংগঠনে 55, ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা দ্রুত বিচার 14 জানি, যেটা হচ্ছে ক্যামেরায় গৃহীত রেকর্ড যে বিষয়গুলো রয়েছে দ্রুত বিচার আইনে 14, যেরকম এখানেও বলছে 56, ক্যামেরায় গৃহীত রেকর্ডকৃত কথাবার্তা সাক্ষ্যমূল্য হচ্ছে 56। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষতিপূরণ ইত্যাদি দাবিযোগ্য। কেউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে আইসা যে আমার এই ক্ষতি হয়েছে, তাহলে এটা কি কোন বিধান অনুসরণ করবেন? এই মাদক আইনে 60, ক্ষতিপূরণ ইত্যাদি দাবি অগ্রহণযোগ্য। এখন দেখবো হচ্ছে আমরা পারিবারিক সহিংসতা, মাত্র 6-7টা ধারা, একটু মনোযোগ দেন। পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010, 58 নং আইন, মনোযোগ দেন সবাই। আমরা দুই কিছু সংজ্ঞা পাবো, সংজ্ঞাগুলো একটু এখান থেকে যে সংজ্ঞাগুলো একটু পড়ে নিবেন। তো আমরা যেটা পারিবারিক সহিংসতা সংজ্ঞা, পারিবারিক সহিংসতা কি বা বলতে কি বোঝাবে, কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা 3 ধারা বলছে। 4 ধারা যেটা আমরা দেখবো, আচ্ছা, 4 ধারা যেটা পুলিশ অফিসার দায়িত্ব করতে পারে, এই 3 এবং 4 আপনার প্রশ্ন আসলে 3-4 থেকে, প্রতিবারে 3-4 থেকে প্রশ্ন আছে, 4 থেকে, গতবার 4 থেকে আসছিল। তো পারিবারিক সহিংসতা বলতে এখানে আমরা পড়েছি, এখানে আর্থিক, মানসিক, শারীরিক এগুলো পূর্বসংখ্যা পড়েছিলাম। তবে 4 পুলিশ অফিসার দায়িত্ব করতে বলছে 4 ধারায়। 6 ধারা হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তাকে দায়িত্ব করতে হবে, এটা এমসিকিউ। 7 হচ্ছে সেবা প্রদানকারী যারা থাকবে উহাদের দায়িত্ব কর্তব্য। 9 হচ্ছে চিকিৎসা সেবা দিব, তাদের দায়িত্ব কর্তব্য। তাহলে 4 পুলিশ, 6 প্রয়োগকারী, 7 হচ্ছে সেবা প্রদানকারী, 9 হচ্ছে চিকিৎসা। 10 হচ্ছে যারা অংশীদারি বাসগৃহে বসবাসের অধিকার থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। 11 বলছে এই পারিবারিক সহিংসতা 11 ধারায় বলছে আদালতে আবেদন কোন কোন স্থানে আবেদন করতে পারবে। এবং 12 আবেদন দাখিলের স্থানও বলে দিচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট। 13 অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ নোটিশ জারি। ওই যে আইনে তো কিছু কিছু সময় বাদী সুরক্ষা পায়, এদের সুরক্ষার বিধান কি? এই অন্তর্বর্তী সুরক্ষা আদেশ, অন্তর্বর্তীকালীন সুরক্ষা ও নোটিশ জারি করতে পারবে। সুরক্ষা আদেশ 14, 15 হচ্ছে বসবাস আদেশ, আদালতের বসর আদেশ দিবে। এই আইনগুলো যারা পান নাই তারা আমার ভিডিওতে যাবেন, ওই যে মোটামুটি 2026 সালের যে কোর্স আছে ওই কোর্সে দেখবেন, এত সুন্দর করে আলোচনা করা আছে, মোটামুটি ওখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন। 23 ক্যামেরা ট্রায়াল এন্ড ক্যামেরা যেটা বলি, যে নিবৃত্তি কক্ষে বিচার কার্যক্রম, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। 25 হচ্ছে আদেশ জারি, আদেশ জারি হলে কে কে এক্সিকিউট করবে। তারপর হচ্ছে প্রতিপক্ষের অনুপস্থিত বিচার, অন্য আইনের কথা বলা রয়েছে, যাসের অনুপস্থিত বিচারের যে প্রক্রিয়া, এখানে বলছে প্রতিপক্ষ যদি কোনো কার্য অনুপস্থিত না হয়, এই 26 দ্বারাই অনুপস্থিত বিচার করা যাবে। সুরক্ষা আদেশ লঙ্ঘন, যে সুরক্ষা আদেশটা করছে কোর্ট থেকে, যদি লঙ্ঘন করে সেটা 30 ধারা। আর কেউ যদি মিথ্যা আবেদন করে, মিথ্যা মামলা বা মিথ্যা আবেদন করে, সেটা হচ্ছে 32 ধারা, অন্য আইনে যেটা বলছে, এটা হচ্ছে পারিবারিক সহিংসতা 32। আর প্রয়োগকারী কর্মকর্তা জবাবদিহির কথা বলছে, এটা একটু পড়ে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহিতা হচ্ছে 34, যদি কোনো এরকম ব্যত্যয় ঘটে তাই এই 34 বিধানের আওতায় আনা যাবে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমাদের প্রকাশ্যজ আইন, আমরা যেটা আমরা পড়তেছিলাম মোটামুটি, প্রকাশ্যজ আইন, মনোযোগ দেন। প্রকাশ্যজ আইন যেটা হচ্ছে 1847 সালের আইন, সেটা পরিবেশ সংশোধন 2025। আমরা 2 ধারায় অনেকগুলো সংজ্ঞা পাবো। 2 ধারায় গিয়ে আমরা অনেকগুলো সংজ্ঞা পাবো, যে সংজ্ঞাগুলো হচ্ছে অর্থ পাচার, অনলাইন জুয়া, অনলাইন ব্যাটিং এবং ক্রিপ্টোকারেন্সি, গোস্ট সিম, জুয়ার স্থান, জুয়া সামগ্রী, ডিজিটাল ওয়ালেট, বুক মেকার, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, মিরর সাইট, ভিপিএন। ভেরি ইম্পর্টেন্ট সংখ্যাগুলো। এবার এবার এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে। 3 ভেরি ইম্পর্টেন্ট, দরকার নাই, এটা লেস ইম্পর্টেন্ট, আইনের প্রধান, এটা পড়া দরকার নেই। 3 দ্বারা 4টা পড়বে। জুয়ার অংশগ্রহণ করলে, জুয়ায় অংশগ্রহণ অপরাধ কত, আমরা শাস্তি পড়েছিলাম কত, 15 ধারা। আমি যে কেউ ধরতে পারি, প্রস্তুতি নেয়। জুয়া অংশগ্রহণ 4 ধারা, আর শাস্তি হচ্ছে 15 ধারা। অনলাইন জুয়া খেললে 5, কিন্তু শাস্তি 16। অনলাইন ব্যাটিং করলে 6, কিন্তু শাস্তি 17। জুয়ার স্থান পরিচালনা করলে 7 ধারা, কিন্তু শাস্তি হচ্ছে 18 ধারা। জুয়ায় কেউ সামগ্রী ইউজ করলে 8 ধারা, কিন্তু শাস্তি হচ্ছে 19 ধারা। জুয়ার বাজিকর, বুক মেকার যারা 9 ধারা, কিন্তু শাস্তি হবে 20 ধারা। জুয়ার যদি কেউ ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং করে 10 ধারা, কিন্তু শাস্তি কত, আমরা 21 ধারা। জোয়ার যদি কেউ বিজ্ঞাপন প্রচার করে, জোয়ার ভিতরে আপনারা যারা ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে অনেক সময় খেলা দেখাচ্ছে, ওখানে বলতে যে আপনি এটা যদি ডাউনলোড করেন, অ্যাপটা ফলো করেন, তাহলে আমরা আহ, পরবর্তী আপনার অটোমেটিক টাকা ঢুকবে, এরকম কিছু বলে। এই জোয়ার বিজ্ঞাপন 11 ধারা, কিন্তু শাস্তি হচ্ছে 22 ধারা। এই ভিপিএন, প্রক্সি, মিরর, ডোমিনিয়ন, হোস্টিং, এগুলো 12 ধারায়, কিন্তু শাস্তি হচ্ছে 23 ধারা। ভুয়া সিম, গোস সিম, বায়োমেট্রিক যদি কেউ জালিয়াতি করে, সেটা হচ্ছে আমরা কত 13 ধারা, কিন্তু শাস্তি 24 ধারা হিসেবে আমরা জানবো।
জোয়ার অর্থ পাচার সম্পর্কে আমরা জানি 14 দ্বারা অর্থ পাচার কথা বলা হয়েছে। 15 বলছে জোয়ার, সাধারণ জোয়ার যে শাস্তি, এগুলো আমরা এই যে যে শাস্তিগুলো একটু আগে দেখে আসলাম। তাহলে আমরা একটু দেখবো হচ্ছে, সরাসরি চলে যাব হচ্ছে কততে, 25। 25-এ চলে যাব, যে অর্থ পাচারকে প্রেডিকেট ঘোষণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25-এ দেখবেন আপনারা, 25 জয়েনের যেটা 25, যে অর্থ পাচারকে প্রেডিকেট অফেন্স ঘোষণা করা হয়েছে। প্রেডিকেট অফেন্স মানে কি, এখানে আমরা মানি লন্ডারিং আমরা দেখবো কোন কোন সম্পত্তিজন্য অপরাধ কি। প্রেডিকেট অফেন্স ভেরি ইম্পর্টেন্ট। এবার মানি লন্ডারিং সম্পত্তিজন্য অপরাধ কি। 26 কোম্পানি বা প্রতিষ্ঠানের অপরাধ হয়। 27 হচ্ছে সহায়তা, অর্থায়ন দিয়ে পরিচালনা করে। 27 এই জয়েনে। কেউ যদি রিপিটেশন করে, পুনরাবৃত্তি অপরাধ করে, সেটা হচ্ছে শাস্তি 28। সম্পত্তির হিসাব ডিজিটাল সম্পদ বাজেয়াপ্ত করবেন হচ্ছে 29। মামলা দায়েরের ক্ষমতা করে 30। আর তদন্ত, ব্যাংক হিসাব, ওয়ালেট টুলে যা কিছু পাবেন ফ্রি। জননা যেরকম বলছে এটা 31। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করতে পারবেন, সেটা হচ্ছে আমরা দেখবো এই আইনের 31, 33। আর এই অপরাধটি হচ্ছে আমরা জানি আমলযোগ্য, জামিন অযোগ্য, আপোষ অযোগ্য, তিনটাই আমল অযোগ্য, জামিন অযোগ্য, আপোষ অযোগ্য। আমলযোগ্য ফৌজদারি কাজে বিধান প্রয়োগ হবে 35, সেটা হচ্ছে লেসিম, এটা হচ্ছে এমসিকিউ। ভেরি ইম্পর্টেন্ট 36, ভেরি ইম্পর্টেন্ট। তল্লাশি, জব্দ, ডিজিটাল ফরেন্সিক ব্যবস্থার কথা বলা রয়েছে, সেটা হচ্ছে 36। জোয়ার স্থান আপনি সিলগালা করতে পারবেন 37। কোন স্থানে যদি জোয়ার যান, সেখানে সিলগালা করতে পারবেন 37। আর এই যে আপনার ওয়েবসাইট, অ্যাপ, ডোমিনিয়ন, এগুলো হচ্ছে ব্লক করার ক্ষমতা রয়েছে আমাদের কর্তৃপক্ষদের। ব্যাংক হিসাব, এমএফএস এবং পেমেন্ট গেটওয়ে, ওয়ালেটও বন্ধ করতে পারবেন। সর্বশেষ, এবং শুধু এও নয়, 44 এআই মনিটরিং মাধ্যমে ডিপিআই রিস্ক এবং হচ্ছে কি বলে রিস্ক স্কোরিং এবং ডাটা অ্যানালাইটিক এগুলো করতে পারবে। পিতামাতার ভরণ পোষণ আইন 2013, মাত্র 5-6টা ধারা। পিতামাতার ভরণ পোষণ আইন 2013, এখানে আমরা তিন ধারা পড়েছি। পিতামাতা ভরণ পোষণের কথা বলেছি, সঙ্গেগুলো লেস ইম্পর্টেন্ট। এক এক ভরণ পোষণ সম্পর্কে, সেখানে ভরণ পোষণটা একটু পড়ে নেবেন 2 ধারা। 3 ধারা পিতামাতা ভরণ পোষণের 3 ধারা যে 6-7টা পয়েন্ট রয়েছে, আপনি মুখস্থ করে ফেলবেন। যে পিতামাতা ভরণ পোষণ আইনের যে নিশ্চিত করবে কি কি কথাগুলো বলা রয়েছে, একটু আপনারা মুখস্থ করছেন। 4 ধারা পিতামাতার অবর্তমানে দাদা দাদি, নানা নানির ভরণ পোষণ। 4। 5 হচ্ছে পিতামাতার ভরণ পোষণ না করা দণ্ড। পিতামাতার ভরণ পোষণ না করা দণ্ড কত, এই 5 ধারা। আর আপোষ নিষ্পত্তি কত আমরা জানি। কত আপোষ নিষ্পত্তি, একদম বলেন তো। পিতামাতা ভরণ পোষণ 2013 আপোষ নিষ্পত্তি কত? 8 স্যার। কত? 8 দ্বারা স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে পিতামাতার ভরণ পোষণ আপোষ নিষ্পত্তি 4টা। ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এখানে একটা ধারা লিখুন। রিটেনের প্রশ্ন, সেটা হচ্ছে 12 ধারা। লিখে নেন, রিটেনের একটা প্রশ্ন, আরগুলো সব হচ্ছে এমসিকিউ। আরেকটা রিটেনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে 38, ডিএনএ আইন 2014। ডিএনএ আইন 2014, তাহলে প্রথম হচ্ছে 2 ধারা, এখানে 2-3টা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন। আমরা এরপরে আপনাদের সঙ্গে সাজাতে দেওয়া আছে। 3-এর দরকার নাই, আইনের প্রাধান্য। 4 হচ্ছে ডিএনএ সংগ্রহ অনুরোধ করবে, কার কাছ থেকে, কিভাবে, আদালত অনুরোধ করবে, ভিক্টিম নিকট। 12 ডিএনএ নমুনা প্রোফাইলে ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট, লিখিত প্রশ্ন। একটা ধারা, এখানে পুরো ধারা থেকে 2টা ধারা দিচ্ছি। ডিএনএ রিটেনের প্রশ্ন 2টা, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 38। আর ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করবে হচ্ছে 13। আর কেউ যদি অনুমোদিত ব্যতীত ডিএনএ কর্মকাণ্ড বা পরিচালনা করে, সেটা শাস্তির কথা বলেছে 28। আর 29 হচ্ছে কেউ যদি ডিএনএ অনুমোদন নাই, যদি কেউ প্রকাশ করে, সেটা দণ্ডের কথা বলেছে 29। আর ডিএনএ কেউ যদি পরিবর্তন করে, ধ্বংস করে, দূষিত করে, সেটা 30। আর এই জাতীয় ডিএনএ ডাটাবেসে যদি কেউ প্রবেশ করে, সেটা হচ্ছে 31। কোম্পানি কর্তৃক হচ্ছে কেউ ডাটা করে, সেটা হচ্ছে 32। আর এখানে ডিএনএ নমুনার কথা বলছে, এটা একটু নেন, যে ডিএনএ নমুনা যদি কেউ সংগ্রহ অবহেলা করে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা 36 এমসিকিউ। আরেকটা নেন, যেটা হচ্ছে এ আইনের, এই আইনের ডিএনএ আইনে বলছে যে ডিএনএ প্রোফাইলে যে সাক্ষ্যগত মূল্য, অন্যান্য যে 45, 46, 47, অন্যান্য যে বলা রয়েছে যে 56 মাদকে, এখানে বলছে 37। ডিএনএ আইনে বলছে 37, ডিএনএ প্রোফাইলে সাক্ষ্যগত মূল্যটা হচ্ছে 37। আমরা তাহলে এখানে 4টা ধারা দিলাম। একটা হচ্ছে 38 হচ্ছে সাক্ষ্য হিসেবে আদালত উপস্থিত, অর্থাৎ সাক্ষ্য। এ আইনে বলছে এই যে আমরা কি বলে, আহ, অন্যান্য আইনে যে বিধান ফৌজদারি কার্য বলছে যে আপনারা যারা যারা এক্সপার্ট হবে, তাদেরকে আদালতে সাক্ষ্য দিতে হবে। কিন্তু এই ডিএনএ নিয়ে একমত বলছে যে এদের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই, কারণ এরা হচ্ছে এই সাক্ষী আদালত থেকে উপস্থিত অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে 12 ধারা হচ্ছে রিটেনের, 38 হচ্ছে রিটেন, আর সাক্ষ্যগত মূল্য 37। এই 3টা ধারাটা ডিএনএ নমুনা সংগ্রহ অবহেলা করে 36টা, একটা ধারা একটা গুরুত্ব দিবে। যৌতুক নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন 2018। যৌতুক নিরোধ আইনে যৌতুক সংক্রান্ত সংজ্ঞা দেওয়া হয়েছে। যৌতুক কাকে বলে, এটা আপনারা সংজ্ঞাটা একটু করে নেবেন। 3 ধারা হচ্ছে যৌতুকের দাবি,
যৌতুক নিরোধ আইন 2018, যৌতুক দাবি করা দণ্ড 3 ধারা, আর যৌতুক প্রদান গ্রহণ হচ্ছে আমরা জানি 4 ধারা, আর যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 5, মিথ্যা মামলা দায়ের এটা হচ্ছে কত 6, আর সাধারণ হচ্ছে এই অপরাধটি আমলযোগ্য, জামিন অযোগ্যতার কথা বলা হয়েছে। এরপর দেখবো হচ্ছে বাল্য বিবাহ নিরোধ আইন 2017। এখানে আমরা মোটামুটি 4-5টা ধারা খুবই গুরুত্বপূর্ণ, এই ধারা থেকে প্রায় প্রশ্ন আসে বিভিন্ন কয়েকটা আইন মিলে। তো আমরা শুরুতে বাল্য বিবাহ আইনের সংজ্ঞাগুলো প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক আমরা পড়েছি, এগুলো দেখে নিব। আর 4 ধারা হচ্ছে বাল্য বিবাহ বন্ধ কতিপয় যারা সরকারি কর্মকর্তা রয়েছে তারা স্থানীয় সরকার প্রতিনিধির ক্ষমতা রয়েছে 4 ধারা। আর 5 ধারা হচ্ছে বাল্য বিবাহ বন্ধে ক্লাস হচ্ছে বাল্য বিবাহ বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা এবং শাস্তি 5 ধারা, এবং 6 ধারা পড়েছে বাল্য বিবাহ অভিযোগ করার শাস্তি, যে অভিযোগ করে মিথ্যা কেউ যদি অভিযোগ করে সেটা শাস্তির কথা বলেছে। আর বাল্য বিবাহ শাস্তি ভেরি ইম্পর্টেন্ট 7 ধারা। আর হচ্ছে বাল্য বিবাহ সংশ্লিষ্ট যদি পিতামাতা থাকে তারাও শাস্তি পাবে। 9 ধারা হচ্ছে বাল্য বিবাহ যারা পরিচালনা করবে তাদের শাস্তি। 10 হচ্ছে বাল্য বিবাহ বন্ধ, আপনি বাল্য বিবাহ মামলা হয়েছে সেটা বন্ধ করার জন্য এই উদ্যোগে হওয়ার জন্য আপনি বাল্য বিবাহ থেকে যদি অভিযোগ থেকে মুক্তি পেতে চান তাহলে এই বাল্য বিবাহ বন্ধে উদ্যোগ হওয়ার শর্তে কি অভিযোগ হয়তো অব্যাহতি হবে কত 11। ভেরি ইম্পর্টেন্ট, প্রায় ঘুরে ঘুরে আসতেছে এই প্রশ্নটা। বয়স প্রমাণ দলিল হচ্ছে 12 ধারা। আর এ আইনে 14 হচ্ছে আমল যোগ্যতা, জামিন যোগ্যতা ও আপর যোগ্যতা। সরেজমিন তদন্তের কথা বলা হয়েছে 16। আর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপরাধ আমলে নেওয়ার সময়সীমা এমসিকিউ প্রায় আসে, অ্যাভেলেবেল, এটা প্রায় আসে। অপরাধ আমলে নেওয়ার সময়সীমা 2 বছর। বিশেষ বিধান লিখিত প্রশ্ন, বিশেষ বিধান 19, বিশেষ বিধানের কথা বলছে 19। আচ্ছা, সাইবার সুরক্ষা, সাইবার সুরক্ষা আইন 2025 সংশোধিত, যেটা আমরা দেখবো। এখানে 3 ধারা অধ্যাদেশের প্রযোজ্যের কথা বলছে, লেস ইম্পর্টেন্ট। 4 ধারা ইম্পর্টেন্ট, আইনের অতি রাষ্ট্রিক, আইনের অতি রাষ্ট্রিক ভেরি ইম্পর্টেন্ট। অন্যান্য যে কথা বলা রয়েছে ফৌজদারি কার্ড 188, পেনাল কোড, অন্যান্য আইনে মানব পাচার, এই আইনের অধ্যাদেশ অতি রাষ্ট্রিকের কথা বলছে 4 ধারা ভেরি ইম্পর্টেন্ট। 8 ধারা কতিপয় তথ্য অপসারণ ব্লক করার ক্ষমতা, রিটেনের প্রশ্ন। 17 গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, এটা তো আপনাদের মনে হয় সাইবার সুরক্ষাটা সংশোধন হয়েছে না এবার? স্যার একটা ধারা বাতিল হয়ে গেছে স্যার, 20 নম্বর ধারাটা সংশোধন করে না। এখানে 20 ধারা, স্যার হ্যাঁ 20 ধারাটা বাতিল হয়ে গেছে স্যার, ওই যে দুয়া প্রতিরোধ আইনে গেছে হ্যাঁ দিয়ে রাইট, স্যার। 20 ধারায় চলে আর গেছে, তাহলে সংশোধন হচ্ছে আছে। আমাদের 8-এ দেখলাম ব্লক করার ক্ষমতা রয়েছে। আর 17 গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি বা প্রবেশ হ্যাকিং এর সংক্রান্ত বলা রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এটা 17। আর কম্পিউটার ডিজিটাল ডিভাইস সিস্টেম ইত্যাদি বেআইনি প্রবেশের কথা বলা রয়েছে 18। এগুলো ভেরি ইম্পর্টেন্ট এই আইনটি। 19 কম্পিউটার সিস্টেম বা সিস্টেম সাইবার ভৌত ক্ষতি সাধন দণ্ড, আর 20 ধারা তো বাতিলই। আর 21 সাইবার স্পেসের জালিয়াতি, আর 22 হচ্ছে সাইবার স্পেসে প্রতারণা, আর 23 হচ্ছে সন্ত্রাসী কার্য ভেরি ইম্পর্টেন্ট। 24 হচ্ছে আইন বহির্গত যে ট্রানজাকশন, আইন বহির্ভূত যে ট্রানজাকশন টাকা পয়সা বের করে নেয়। 24 গেল। 25 যৌন হয়রানি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য, ব্ল্যাকমেলিং, অশ্লীল বিষয়বস্তু সংক্রান্ত। তারপর হচ্ছে সাইবার ওয়ার্ল্ডে যদি কোনো ঘৃণা বিদ্বেষ প্রকাশ করে সেটা হচ্ছে 26, অপরাধ সংগ্রহের সহায়তা 27, মিথ্যা মামলা 28। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তদন্ত 31, তদন্ত সময়সীমা ভেরি ইম্পর্টেন্ট 32, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টা ধারা 33, 34, 35, 33, 34, 3টা ধারা 33, 34, 35 লিখিত প্রশ্ন আপনাদের এবার আসবে ইনশাল্লাহ। তদন্তকারী অফিসারের ক্ষমতা 34, পরোয়ানার মাধ্যমে তল্লাশি 34। আর বেআইনি ভাবে অনুপ্রবেশ হ্যাকিং যদি করে, যদি বিনা পড়ায় তল্লাশি, যেটা হচ্ছে আমরা 35 পাবো। এমসিকিউ 39, তদন্তে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা। সাক্ষ্যগত মূল্য, যেটা আমরা দেখলাম অন্য আইনে সাক্ষ্যগত মূল্য, এখানেও বলা রয়েছে 43 সাক্ষ্যগত মূল্যের কথা বলা রয়েছে। বিশেষজ্ঞের মতামত নিবেন কত, অন্য আইনে যেরকম 45 46 বলছে এখানে 44। আর এ আইনটি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, অপরাধের আমল যোগ্যতা, জামিন যোগ্যতা, আপর যোগ্যতা। সর্বশেষ বাজেয়াপ্তির কথা বলছে, বাজেয়াপ্তে সাব ইন্সপেক্টর একটু করে যাবেন, বাজেয়াপ্তের কথা বলা রয়েছে। কয়টা হয়েছে টোটাল, কেউ নোট করছেন কয়টা বললাম? তথ্য অধিকার আইন সহযোগ নেই, 3টা ধারা। তথ্য অধিকার আইন এমসিকিউর জন্য একটা রিটেনের প্রশ্ন আছে এখানে, একটা রিটেনের, সেটা হচ্ছে 7 ধারা। সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন এই ধারাটা পড়ে যাবেন, 7 ধারা। তথ্য অধিকার আইন 2009, শুধু এর সংজ্ঞা এখান থেকে ইম্পর্টেন্ট, একটা সংজ্ঞা আসতে পারে, গতবার আগের বার আসছিল। তথ্য অধিকারের কথা বলেছে 4 ধারা, যে কোন কোন বিষয়ে তথ্য অধিকারের আপনার আইনগত অধিকার রয়েছে 4 ধারা।
ছয় হচ্ছে কোন কোন বিষয়ে সরকার তথ্য প্রকাশ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7 দ্বারা কোন কোন বিষয়ে তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। সরকার কোন কোন বিষয়ে তথ্য প্রকাশ করতে বাধ্য নয়, আইন অনুযায়ী, বিধান অনুযায়ী তথ্য প্রকাশ করতে বাধ্য। আবার বলা রয়েছে 7 দ্বারা যে কোন কোন বিষয়ে তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, একটা ধারা, রিটেনের প্রশ্ন সবাই নেন। অস্থাবর সম্পত্তি দখল আইন, আই রিপিট, অস্থাবর সম্পত্তি দখল আইন 1988, একটা ধারা, সেটা হচ্ছে 3 ধারা। এর সাথে ডিএমপি অর্ডিন্যান্স আছে 103। এটা হচ্ছে রিকুইজিশন কি, কে কে রিকুইজিশন করতে পারে, একটা প্রশ্ন নিয়ে নেবেন সবাই। অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন 1988, 3 ধারা। অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইনের আর ডিএমপি অর্ডিন্যান্স 103, অর্থাৎ ওই যে রিকুইজিশন যেটা আছে, রিকুইজিশন কি, কোন কোন ক্ষেত্রে রিকুইজিশন করা হয়। মোবাইল কোড, মোবাইল কোড আইন 2009। এই 1 মিনিট পর কেটে যাবে ক্লাসটা। আর একটা লিঙ্ক দিব, সবাই থাকবেন। আজকে একটু শেষ করে দেই সূচিগুলো একটু। মোবাইল কোড আইন 2009, এখানে শুধু আমরা আর একটা লিঙ্ক দেবো, সবাই যাবেন না, চলে আসবেন লিঙ্কে, আবার সবাই চলে আসবেন। আচ্ছা, আর একটা লিঙ্ক দিয়ে নেই, আরেকটা দিয়ে মোটামুটি কয়টা হয়েছে টোটাল, কে বলতে পারেন? 10টা হয়েছে? কেউ 10টা হয়েছে? 10টা পার হয়ে গেছে স্যার। আচ্ছা, আরেকটা লিঙ্ক দেই সবাই, সবাইকে আরেকটা লিঙ্ক দিব। কেউ তো কথা বলে না। দেন স্যার দেন। আচ্ছা ঠিক আছে, দেন স্যার। দিয়ে দেন। শেষ করে দিই আজকে সূচি পর্বটা। ভালো লাগবে মোটামুটি, শোনেন, তাও কাজে লাগবে। ঠিক আছে।